এদিকে আজকের সবচেয়ে বড় খবর, যা দেখলে রীতিমতো আপনাদের চোখ কপালে উঠে যাবে। বিপদে বন্ধুর পরিচয় দিল রাশিয়া, প্রাণে বাঁচল গালিবাফ ও আরাগাচি। মোসাদের চোখ ফাঁকি দিয়ে সুইজারল্যান্ডে গালিবাফ ও আরাগাচিকে বাঁচাল পুতিনের রাশিয়া। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। বিপদে বন্ধুর পরিচয়, বিশ্ব রাজনীতির এই প্রাচীন এবং শাশ্বত প্রবাদটি আজ সুইজারল্যান্ডের মাটিতে আক্ষরিক অর্থে এক নতুন এবং রুদ্ধশ্বাস ইতিহাস তৈরি করেছে। যখন পুরো পশ্চিমা বিশ্ব মিলে একটি দেশের শীর্ষ নেতৃত্বকে চিরতরে শেষ করে দেওয়ার জন্য এক ভয়ঙ্কর মৃত্যুফাঁদ তৈরি করেছিল, ঠিক সে চূড়ান্ত মুহূর্তে এক অদৃশ্য ঢাল হয়ে সামনে এসে দাঁড়িয়েছে ভ্লাদিমির পুতিনের রাশিয়া। পশ্চিমা গোয়েন্দা সংস্থা সিআইএ এবং মোসাদের পাতা এক নিখুঁত এবং রক্তক্ষয়ী ব্লুপ্রিন্টকে চোখের পলকে ধুলোয় মিশিয়ে দিয়ে রাশিয়া আজ বিশ্বমঞ্চে প্রমাণ করেছে প্রকৃত এবং বিশ্বস্ত মিত্র কাকে বলে। এদিকে ইরানের সামনে অসহায় ডোনাল্ড ট্রাম্প, যুদ্ধের ক্ষমতা কেড়ে নিল কংগ্রেস। ইনি থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। হাউসে বসে আছেন ডোনাল্ড ট্রাম্প। কয়েক মাস ধরেই ইরানকে ঘিরে একের পর এক হুমকি, সামরিক চাপ আর যুদ্ধের বার্তা দিয়ে যাচ্ছেন তিনি। কিন্তু হঠাৎ করে এমন এক ঘটনা ঘটল যা অনেকের কাছেই অবিশ্বাস্য। ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোর প্রশ্নে এবার ট্রাম্পের পথে দেয়াল তুলে দিল খোদ আমেরিকার কংগ্রেস। প্রশ্ন উঠছে, চাইলে কি এখন আর ইরানে হামলা চালাতে পারবেন না ট্রাম্প? ইরান যুদ্ধ নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছিল যুক্তরাষ্ট্রে। ট্রাম্প প্রশাসন দাবি করে আসছিল ইরানের ওপর চাপ বজায় রাখা এবং প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহার করাই আমেরিকার নিরাপত্তার জন্য জরুরি। কিন্তু এই অবস্থানের বিরুদ্ধে ধীরে ধীরে জোরালো হতে থাকে বিরোধিতা, আর সেই বিরোধিতাই এবার বড় আকারে দেখা গেল মার্কিন সিনেটে। এদিকে ইরান ইস্যুতে আরব বিশ্বকে কড়া হুঁশিয়ারি রাশিয়ার। ইনি থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে নতুন করে আলোড়ন তুলেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ইরানকে ঘিরে কোনো আরব জোট গঠনের বিরুদ্ধে কড়া সতর্কবার্তা দিয়েছেন তিনি। একই সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথ রুদ্ধ হলে পুরো অঞ্চল আরও অস্থিতিশীল হয়ে উঠবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। কেন এমন বার্তা দিল মস্কো? এদিকে নেতানিয়াহুকে ডিভোর্স দেওয়ার হুমকি, ট্রাম্পের গোপন তথ্য ফাঁস। ইনি থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। যে দুই নেতাকে একসময় বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক জুটি বলা হতো, সেই ডোনাল্ড ট্রাম্প নাকি একদিন ফোনে নেতানিয়াহুকে বলেছিলেন সবাই তোমাকে ঘৃণা করে। এমনকি শুধু তাই নয়, রাগে ক্ষোভে তিনি নাকি হুমকি দিয়েছিলেন ইসরায়েলের সঙ্গে আমেরিকার ডিভোর্স হয়ে যাবে। আসলে কি এতদিন ধরে ট্রাম্প আর নেতানিয়াহুর সম্পর্কের আড়ালে চলছিল ভয়ঙ্কর এক দ্বন্দ্ব? আর সেই গোপন তথ্যই বা এবার ফাঁস হলো কিভাবে? একেবারে খুব পারফেক্ট কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, যে যদি হালকা পাতলা অস্ত্র থাকতো ইরানের, তাহলে তো ইরান একদম গাজার কি অবস্থা, গাজার চেয়েও হয়তো করুণ পরিণতি করে ফেলতো, এবং ইরানের কোনো নেতা বাঁচত না। আমেরিকার দিন কি শেষ? মধ্যপ্রাচ্যের বুক থেকে মার্কিন সেনা ঘাঁটি হটিয়ে এবার নিজেদের রাজত্ব কায়েম করতে যাচ্ছে ইরান। শুধু তাই নয়, খোদ আমেরিকার ভেতরেই এখন প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তায় চরম ধস নেমেছে। এদিকে চারপাশে সাঁড়াশি আক্রমণে নিজেদের দেশ ছেড়ে পালাচ্ছে হাজার হাজার ইসরায়েলি। বিশ্ব রাজনীতির ক্ষমতার ভারসাম্য কি তবে চিরতরে বদলে যাচ্ছে? মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এই মুহূর্তে বইছে এক মহা পরিবর্তনের ঝড়। মার্কিন আধিপত্যকে সরাসরি বুড়ো আঙুল দেখে এক বিশাল সামরিক ব্লকের ঘোষণা দিয়েছে তেহরান। পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরবকে সাথে নিয়ে ইরান গড়ে তুলছে এক অভূতপূর্ব ইসলামী আঞ্চলিক। বিপদে বন্ধুর পরিচয়, বিশ্ব রাজনীতির এই প্রাচীন এবং শাশ্বত প্রবাদটি আজ সুইজারল্যান্ডের মাটিতে আক্ষরিক অর্থে এক নতুন এবং রুদ্ধশ্বাস ইতিহাস তৈরি করেছে। যখন পুরো পশ্চিমা বিশ্ব মিলে একটি দেশের শীর্ষ নেতৃত্বকে চিরতরে শেষ করে দেওয়ার জন্য এক ভয়ঙ্কর মৃত্যুফাঁদ তৈরি করেছিল, ঠিক সে চূড়ান্ত মুহূর্তে এক অদৃশ্য ঢাল হয়ে সামনে এসে দাঁড়িয়েছে ভ্লাদিমির পুতিনের রাশিয়া। পশ্চিমা গোয়েন্দা সংস্থা সিআইএ এবং মোসাদের পাতা এক নিখুঁত এবং রক্তক্ষয়ী ব্লুপ্রিন্টকে চোখের পলকে ধুলোয় মিশিয়ে দিয়ে রাশিয়া আজ বিশ্বমঞ্চে প্রমাণ করেছে প্রকৃত এবং বিশ্বস্ত মিত্র কাকে বলে। ন্যাটোর সম্পূর্ণ আয়ত্তনাধীন এবং কঠোর নজরদারিতে থাকা সুইজারল্যান্ডের মাটিতে রাশিয়ার এই দুঃসাহসিক গোয়েন্দা মিশন শুধু ইরানি প্রতিনিধিদের প্রাণী বাঁচায়নি, বরং আমেরিকা এবং ইসরায়েলের মুখের উপর এক চরম কূটনৈতিক এবং সামরিক চপেটাঘাত করেছে। ঘটনা শুরুটা হয়েছিল অত্যন্ত শান্ত এবং ছিমছাম একটি আবহে। সুইজারল্যান্ডের লেক লুসার্নের পাশে অবস্থিত বিখ্যাত এবং বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে চলছিল এক রুদ্ধশ্বাস স্নায়ুযুদ্ধ। পর্দার আড়ালে আমেরিকা এবং ইরানের মধ্যে চলছিল এক অত্যন্ত গোপনীয় এবং উচ্চ পর্যায়ের আলোচনা। এই স্পর্শকাতর আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে উপস্থিত ছিল পাকিস্তান এবং কাতার। ইরানের পক্ষে এই হাই প্রোফাইল ডেলিগেশন বা প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছিলেন খোদ ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। পুরো বিশ্ব যখন ভাবছিল যে হয়তো মধ্যপ্রাচ্যের বরফ গলতে শুরু করেছে, ঠিক তখনই আটলান্টিকের ওপার থেকে ধেয়ে আসে এক ভয়ঙ্কর এবং অপ্রত্যাশিত রাজনৈতিক টর্নেডো। আলোচনা যখন মাঝপথে, ঠিক তখনই আমেরিকার ফক্স নিউজ নেটওয়ার্কে একটি এক্সক্লুসিভ সাক্ষাৎকার দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সাক্ষাৎকারে তিনি ইরানের উদ্দেশ্যে এমন একটি শিষ্টাচার বহির্ভূত এবং ভয়ঙ্কর হুমকি দিয়ে বসেন যা আন্তর্জাতিক কূটনীতির ইতিহাসে রীতিমতো নজিরবিহীন। ট্রাম্প সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে হুমকার দিয়ে বলেন, তোমরা যদি হরমুজ প্রণালী বন্ধ করার চেষ্টা করো, তবে মনে রেখো তোমাদের কোনো দেশ আর অবশিষ্ট থাকবে না। এখানে থেমে থাকেননি ট্রাম্প। তিনি অত্যন্ত আগ্রাসী এবং কদর্য ভাষায় ইরানি প্রতিনিধি দলের উদ্দেশ্যে বলেন, ইউ ওন্ট ইভেন মেক ইট ব্যাক টু ইউর এফ কান্ট্রি, অর্থাৎ তোমরা তোমাদের দেশে জীবিত ফিরেও যেতে পারবে না। একজন ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্টের মুখ থেকে এমন প্রকাশ্য মৃত্যুর হুমকি শোনার পর সুইজারল্যান্ডের আলোচনা কক্ষে আক্ষরিক অর্থেই পিন পতন, নীরবতা নেমে আসে। কূটনীতির ভাষায় এটি ছিল সরাসরি গুপ্ত হত্যার হুমকি।
ট্রাম্পের এই ঔদ্ধত্যপূর্ণ এবং অবমাননাকর হুমকির তীব্র প্রতিবাদ জানিয়ে মোহাম্মদ বাঘের গালিবাফ এবং তার পুরো ইরানি ডেলিগেশন টিম তাৎক্ষণিকভাবে আলোচনা বয়কট করে হলরুম থেকে ওয়াকআউট বা ওয়াক অফ করার সিদ্ধান্ত নেন। আন্তর্জাতিক মিডিয়াগুলো ব্রেকিং নিউজ প্রচার করতে শুরু করে যে ট্রাম্পের অপমানের কারণেই ইরান আলোচনা থেকে বেরিয়ে গেছে। কিন্তু দর্শক, জিওপলিটিক্সের আসল এবং রক্তহীন করা সত্যটি মূলধারার মিডিয়ার ক্যামেরায় ধরা পড়েনি। এই ওয়াকআউটের পেছনে ট্রাম্পের অপমানজনক মন্তব্যটি ছিল কেবল একটি রাজনৈতিক আবরণ মাত্র। পর্দার আড়ালে চলছিল এক ভয়ঙ্কর এবং রোমহর্ষক গুপ্তচর বৃত্তির খেলা, যা হার মানাবে হলিউডের যে কোনো থ্রিলার সিনেমাকেও। রাশিয়ার ফরেন ইন্টেলিজেন্স সার্ভিস বা এসভিআর এবং পুতিনের গুপ্তচররা গত কয়েকদিন ধরেই সিআইএ এবং মোসাদের ডার্ক কমিউনিকেশন নেটওয়ার্কের উপর নজর রাখছিল। রুশ গোয়েন্দারা অত্যন্ত চাঞ্চল্যকর এবং কনফ্রন্ট ইন্টেলিজেন্স ডেটা হাতে পায় যে ট্রাম্পের ফক্স নিউজের ওই হুমকিটি কোনো ফাঁকা বুলি বা স্লিপ অফ টাং ছিল না। আমেরিকা এবং ইসরায়েল মিলে সুইজারল্যান্ডের ওই কনফারেন্স হলরুমের ভেতরেই এক ভয়ঙ্কর ফলস ফ্ল্যাগ অপারেশন বা গুপ্ত হত্যার ব্লুপ্রিন্ট চূড়ান্ত করে রেখেছিল। পরিকল্পনা ছিল হঠাৎ করে হলরুমের ভেতরে একটি ভয়াবহ এবং প্রাণঘাতী ঘটনা বা অ্যাক্সিডেন্ট ঘটানো হবে, যার একমাত্র টার্গেট হবেন মোহাম্মদ বাঘের গালিবাফ সহ ইরানের শীর্ষ কর্মকর্তারা। লেক লুসার্নের ওই বিলাসবহুল রিসোর্টকে মুহূর্তের মধ্যেই ইরানের শীর্ষ নেতাদের গোরস্থানে পরিণত করার সমস্ত ছক কষা হয়ে গিয়েছিল। এই ভয়ঙ্কর তথ্য হাতে পাওয়ার পর মস্কোর কন্ট্রোল রুমে রীতিমতো অ্যালার্ম বেজে ওঠে। কিন্তু সমস্যা হলো, সুইজারল্যান্ড পুরোপুরি ন্যাটো গোয়েন্দা নজরদারির অধীনে থাকা একটি দেশ। সেখানে সরাসরি কোনো রাশিয়ান এজেন্টের প্রবেশ বা অপারেশন চালানো আক্ষরিক অর্থেই আত্মহত্যার শামিল। কিন্তু মিত্রকে যে কোনো মূল্যে বাঁচাতে হবে, এই নীতিতে অটল থেকে ভ্লাদিমির পুতিন সরাসরি গ্রিন সিগন্যাল দেন। ন্যাটোর সমস্ত অত্যাধুনিক রাডার, সিসিটিভি নেটওয়ার্ক এবং কাউন্টার ইন্টেলিজেন্স ব্রিজকে পুরোপুরি ফাঁকি দিয়ে সুইজারল্যান্ডের মাটিতে প্রবেশ করে রাশিয়ার একজন ঘোস্ট এজেন্ট বা ছায়া গুপ্তচর। সময় তখন খুব দ্রুত ফুরিয়ে আসছিল। ইরানি ডেলিগেশনকে সরাসরি সতর্ক করা অত্যন্ত কঠিন ছিল, কারণ তাদের প্রতিটি মুভমেন্ট এবং ফোন কল সিআইএ এবং মোসাদের স্পাইওয়্যার দ্বারা মনিটর করা হচ্ছিল। তাই রুশ গোয়েন্দারা এক অভিনব এবং বুদ্ধিদীপ্ত কৌশল অবলম্বন করে। তারা মাধ্যম হিসেবে বেছে নেয় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানকে। সুইজারল্যান্ডের কনফারেন্স হলের বাইরে এক অন্ধ বা ব্লাইন্ড স্পটে, যেখানে কোনো সিসিটিভি ক্যামেরার রিচ ছিল না, সেখানে রুশ ওই এজেন্ট অত্যন্ত সন্তর্পণে মিলিত হন পাকিস্তানের প্রধানমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত এক শীর্ষ নিরাপত্তা সহায়কের সাথে। জেমস বন্ডের মুভির মতো সে কয়েক সেকেন্ডের রুদ্ধশ্বাস মিটিংয়ে রুশ এজেন্ট পাকিস্তানি কর্মকর্তার হাতে একটি ক্লাসিফাইড ইন্টেলিজেন্স ড্রাইভ এবং একটি এনক্রিপ্টেড মেসেজ হস্তান্তর করেন। মেসেজটি ছিল অত্যন্ত সংক্ষিপ্ত কিন্তু ভয়ঙ্কর। হলরুমটি আর নিরাপদ নয়। আমেরিকা এবং ইসরায়েল গালিবাফকে চিরতরে সরিয়ে দেওয়ার জন্য মারাত্মক কিছু একটা করতে যাচ্ছে। ইরানি টিমকে এখনই এই মুহূর্তে এখান থেকে বের করে আনুন। এই টপ সিক্রেট এবং লাইফ সেভিং রুশ গোয়েন্দা তথ্য হাতে পাওয়ার পর পাকিস্তান এক মুহূর্ত দেরি করেনি। পাকিস্তানি প্রধানমন্ত্রী এবং তাদের গোয়েন্দা কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে একটি ইমার্জেন্সি প্রোটোকল অ্যাক্টিভ করেন। তারা অত্যন্ত সুকৌশলে ইরানি ডেলিগেশন টিমের সাথে যোগাযোগ স্থাপন করেন। ঠিক সেই মুহূর্তে ফক্স নিউজে ট্রাম্পের সেই বিতর্কিত সাক্ষাৎকারটি সম্প্রচারিত হচ্ছিল। এর সুযোগটিকে কাজে লাগিয়ে ট্রাম্পের বক্তব্যের প্রতিবাদ জানানোর নাটকীয় আবরণ তৈরি করে পাকিস্তান এবং কাতারের সহায়তায় ইরানি প্রতিনিধি দল অত্যন্ত দ্রুত গতিতে ওই মৃত্যুফাঁদ বা হলরুম থেকে ওয়াকআউট করে বেরিয়ে আসেন। পুরো পশ্চিমা মিডিয়া এবং সিআইএ ভাবতে থাকে যে ইরানিরা হয়তো অপমানে রাগ করে চলে যাচ্ছে, কিন্তু তারা ঘুণাক্ষরেও টের পায়নি যে তাদের সাধারণ গুপ্ত হত্যার ব্লুপ্রিন্ট ইতিমধ্যেই রাশিয়ার হাতে ফাঁস হয়ে গেছে। ইরানি কর্মকর্তারা হলরুম থেকে নিরাপদে বেরিয়ে সরাসরি তাদের সুরক্ষিত কনভয়ে উঠে বসেন এবং সুইজারল্যান্ডের মাটি ছেড়ে নিজেদের দেশের উদ্দেশ্যে উড়াল দেন। গালিবাফ এবং তার পুরো টিম আক্ষরিক অর্থে নিশ্চিত মৃত্যুর হাত থেকে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে প্রাণে বেঁচে যায়। যখন আমেরিকা এবং ইসরায়েলি হিট স্কোয়াড বুঝতে পারে যে তাদের টার্গেট ফসকে গেছে এবং পুরো অপারেশনটি লিক হয়ে গেছে, তখন তাদের মাথায় আকাশ ভেঙে পড়ে। সিআইএ এবং মোসাদ সদর দপ্তরে রীতিমতো হাহাকার পড়ে যায়। ন্যাটোর নাকের ডগায় বসে তাদের সবচেয়ে সুরক্ষিত ভেরুতে রাশিয়ার এই দুঃসাহসিক কাউন্টার ইন্টেলিজেন্স মিশন পশ্চিমা গোয়েন্দাদের চরম অযোগ্যতাকে পুরো বিশ্বের সামনে উলঙ্গ করে দিয়েছে। দর্শক, এই রোমহর্ষক ঘটনাটি আন্তর্জাতিক ভূরাজনীতির ইতিহাসে একটি বিশাল এবং যুগান্তকারী মেসেজ দিয়ে গেল। প্রথমত, ডোনাল্ড ট্রাম্পের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য প্রমাণ করে যে আমেরিকা এখন আর কূটনীতিতে বিশ্বাস করে না, তারা মাফিয়াদের মতো আচরণ করছে। কিন্তু এর চেয়েও বড় মেসেজটি হলো স্টার্ন ব্লকের ইস্পাত কঠিন ঐক্য। রাশিয়া প্রমাণ করে দিল যে তারা শুধু যুদ্ধের ময়দানই নয়, বরং গোয়েন্দা জগতেও তাদের মিত্রদের ছায়ার মতো পাহারা দেয়। বিপদের চূড়ান্ত মুহূর্তে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে রাশিয়ার এই গুপ্তচর মিশন এবং পাকিস্তানের সেই তাৎক্ষণিক পদক্ষেপ প্রমাণ করে যে রাশিয়া, ইরান এবং পাকিস্তানের মধ্যকার এই নতুন কৌশলগত অক্ষ এখন আর কোনো সাধারণ জোট নেই, এটি একটি দুর্ভেদ্য প্রাচীরে পরিণত হয়েছে। যে আমেরিকা এবং ইসরায়েল ভেবেছিল তারা সুইজারল্যান্ডের মাটিতে বসে অত্যন্ত সহজে ইরানের শীর্ষ নেতৃত্বকে মুছে ফেলবে, আজ তারাই বিশ্বমঞ্চে চরমভাবে বোকা বনে গেছে। ট্রাম্পের তোমরা দেশে ফিরতে পারবে না এই হুঙ্কারকে ডাস্টবিনে ছুড়ে ফেলে ইরানি নেতারা আজ সগর্বে তেহরানে ফিরে গেছেন। আর এর পুরো কৃতিত্ব ভ্লাদিমির পুতিনের সেই অদেখা গোয়েন্দাদের। হোয়াইট হাউসে বসে আছেন ডোনাল্ড ট্রাম্প। কয়েক মাস ধরেই ইরানকে ঘিরে একের পর এক হুমকি, সামরিক চাপ আর যুদ্ধের বার্তা দিয়ে যাচ্ছেন তিনি। কিন্তু হঠাৎ করে এমন এক ঘটনা ঘটল যা অনেকের কাছেই অবিশ্বাস্য। ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোর প্রশ্নে এবার ট্রাম্পের পথে দেয়াল তুলে দিল খোদ আমেরিকার কংগ্রেস। প্রশ্ন উঠছে, চাইলেই কি এখন আর ইরানে হামলা চালাতে পারবেন না ট্রাম্প? ইরান যুদ্ধ নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছিল যুক্তরাষ্ট্রে। ট্রাম্প প্রশাসন দাবি করে আসছিল ইরানের ওপর চাপ বজায় রাখা এবং প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহার করাই আমেরিকার নিরাপত্তার জন্য জরুরি। কিন্তু এই অবস্থানের বিরুদ্ধে ধীরে ধীরে জোরালো হতে থাকে বিরোধিতা। আর সেই বিরোধিতাই এবার বড় আকারে দেখা গেল মার্কিন সিনেটে অনুষ্ঠিত ভোটে 50-48 ব্যবধানে পাশ হয়েছে এমন একটি প্রস্তাব যা ইরানের বিরুদ্ধে ভবিষ্যৎ সামরিক অভিযান চালানোর ক্ষেত্রে কংগ্রেসের অনুমোদনের প্রয়োজনীয়তার কথা স্মরণ করিয়ে দেয়। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো কয়েকজন রিপাবলিকান সিনেটরও ট্রাম্পের অবস্থানের বিপক্ষে ভোট দিয়েছেন। অর্থাৎ ট্রাম্পের নিজ দলের ভিতরেও প্রশ্ন উঠতে শুরু
শুরু করেছে। এর আগেই হাউস অব রিপ্রেজেন্টেটিভস একই ধরনের প্রস্তাব অনুমোদন করেছিল। ফলে ইতিহাসে প্রথমবারের মতো কংগ্রেসের দুই কক্ষই ইরান যুদ্ধ নিয়ে প্রেসিডেন্টের বিপক্ষে। আর এটিকে ট্রাম্প প্রশাসনের জন্য বড় রাজনৈতিক ধাক্কা বলেই দেখছেন বিশ্লেষকরা। তাহলে কি ট্রাম্পের যুদ্ধের ক্ষমতা শেষ? বিষয়টা এতটা সহজ নয়। হোয়াইট হাউস ইতোমধ্যেই বলেছে এই প্রস্তাব সরাসরি আইনে পরিণত হচ্ছে না এবং এর কার্যকারিতা নিয়ে সাংবিধানিক বিতর্ক রয়েছে। অর্থাৎ ট্রাম্প প্রশাসন এটিকে গুরুত্বহীন বলে দেখানোর চেষ্টা করলেও ভোটের ফলাফল স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছে ইরান ইস্যুতে ট্রাম্প আগের মতো একক সমর্থন পাচ্ছেন না। এমন এক সময় এই ভোট হলো যখন সুইজারল্যান্ডে ইরানের সঙ্গে শান্তি আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দাবি করেছেন কূটনৈতিক অগ্রগতি হচ্ছে, কিন্তু একই সঙ্গে কংগ্রেসের বহু সদস্য অভিযোগ করছেন ওয়াশিংটন অনেক ছাড় দিচ্ছে অথচ বিনিময়ে কি পাচ্ছে তা স্পষ্ট নয়। ফলে এখন পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যেখানে একদিকে শান্তি আলোচনা, অন্যদিকে যুদ্ধের হুমকি, আর তার মাঝখানে কংগ্রেসের বাধা। সব মিলিয়ে তৈরি হয়েছে এক জটিল রাজনৈতিক সমীকরণ। সবশেষে প্রশ্ন একটাই, ইরানের সঙ্গে নতুন সংঘাত শুরু হলে ট্রাম্প কি আবার আগের মতো একক সিদ্ধান্ত নিতে পারবেন, নাকি এবার প্রতিটি পদক্ষেপে তাকে হিসাব দিতে হবে কংগ্রেসের কাছে? একসময় যে ট্রাম্প ইরানের বিরুদ্ধে শক্তি প্রদর্শনের কথা বলতেন, এখন তাকেই সামলাতে হচ্ছে ওয়াশিংটনের ভেতরের বিরোধিতা। আর তাই অনেক বিশ্লেষকের মতে ইরানের সঙ্গে সংঘাত যতটা না মধ্যপ্রাচ্যে, তার চেয়েও বেশি এখন লড়াই চলছে আমেরিকার রাজনৈতিক অঙ্গনের ভেতরে। আর সেই লড়াইয়ের ফল কি হবে সেটাই এখন দেখার অপেক্ষা। যে দুই নেতাকে একসময় বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক জুটি বলা হতো, সেই ডোনাল্ড ট্রাম্প নাকি একদিন ফোনে নেতানিয়াহুকে বলেছিলেন সবাই তোমাকে ঘৃণা করে। এমনকি শুধু তাই নয়, রাগে ক্ষোভে তিনি নাকি হুমকি দিয়েছিলেন ইসরায়েলের সঙ্গে আমেরিকার ডিভোর্স হয়ে যাবে। আসলে কি এতদিন ধরে ট্রাম্প আর নেতানিয়াহুর সম্পর্কের আড়ালে চলছিল ভয়ঙ্কর এক দ্বন্দ্ব? আর সেই গোপন তথ্যই বা এবার ফাঁস হলো কিভাবে? সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসের দুই সাংবাদিক ম্যাগি হেবারম্যান এবং জোনাথন সোয়ানের লেখা রেজিম চেঞ্জ ইনসাইড দ্য ইম্পেরিয়াল প্রেসিডেন্সি অব ডোনাল্ড ট্রাম্প নামের নতুন একটি বইয়ে উঠে এসেছে বিস্ফোরক কিছু দাবি। বইটির তথ্য অনুযায়ী 2025 সালের সেপ্টেম্বর মাসে গাজার যুদ্ধ নিয়ে একটি শান্তি পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করেছিলেন ট্রাম্প, কিন্তু সেই পরিকল্পনা নিয়ে আপত্তি ছিল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আর তখনই ফোনে শুরু হয় উত্তপ্ত বাকযুদ্ধ। বইটির দাবি অনুযায়ী ট্রাম্প নেতানিয়াহুকে সরাসরি বলেন, বিবি তোমার উপর সবাই বিরক্ত, সবাই তোমাকে ঘৃণা করে, অথচ আমি সবসময় তোমার পাশে দাঁড়িয়েছি। কিন্তু সবচেয়ে বিস্ফোরক অংশ ছিল এরপর। বইটির দাবি অনুযায়ী ট্রাম্প নেতানিয়াহুকে সতর্ক করে বলেন, যদি তিনি মার্কিন পরিকল্পনা মেনে না নেন তাহলে দুই দেশের মধ্যে ডিভোর্স বা বিচ্ছেদ হয়ে যেতে পারে। অর্থাৎ বহু বছরের ঘনিষ্ঠ সম্পর্কেও ফাটল ধরার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। আর এখানেই শেষ নয়, পরবর্তী মাসগুলোতে ইরান যুদ্ধ ঘিরেও দুই নেতার মধ্যে দূরত্ব বাড়তে থাকে। শুরুতে একসঙ্গে ইরানের বিরুদ্ধে অবস্থান নিলেও পরে পরিস্থিতি বদলাতে শুরু করে। ইরানের সঙ্গে শান্তি আলোচনা যখন এগোচ্ছিল তখন লেবাননে ইসরায়েলের হামলা নিয়ে ক্ষুব্ধ হন ট্রাম্প। আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে এক পর্যায়ে তিনি নেতানিয়াহুর সিদ্ধান্ত নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছিলেন। এমনকি মার্কিন গোয়েন্দা মহলের কিছু মূল্যায়নেও আশঙ্কা করা হয় যে ইরানের সঙ্গে স্থায়ী সমঝোতার পথে বাধা তৈরি করতে পারে ইসরায়েল। ফলে প্রশ্ন উঠতে শুরু করে, ট্রাম্প কি এখন সত্যি নেতানিয়াহুর ওপর আস্থা হারাচ্ছেন? একদিকে ট্রাম্প চাইছে নিজেকে শান্তির দূত হিসেবে তুলে ধরতে, অন্যদিকে নেতানিয়াহু নিজের দেশের নিরাপত্তা ও রাজনৈতিক অবস্থান ধরে রাখার চাপে রয়েছেন। আর সেই কারণে দুই নেতার পথ যেন ধীরে ধীরে আলাদা হতে শুরু। সবশেষে বলাই যায়, যে সম্পর্ককে একসময় অটুট বলা হতো সেখানে যদি সত্যি ডিভোর্সের হুমকি পৌঁছে যায় তাহলে বোঝাই যায় সামনে আরো কত বড় চমক অপেক্ষা করছে। আর ট্রাম্প নেতানিয়াহুর সম্পর্কের এই নতুন অধ্যায় কোথায় গিয়ে শেষ হবে, এখন সেদিকেই তাকিয়ে আছে পুরো বিশ্ব। আরব দেশগুলো যদি ইরানকে কোণঠাসা করতে কোনো জোট গঠনের পরিকল্পনা করে তবে তা হবে একটি বড় ভুল, এমন হুঙ্কার দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। আরব নেতাদের উদ্দেশ্য করে তিনি স্পষ্ট জানান, মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা নষ্ট করে এমন যে কোনো বিভাজনমূলক পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। এমন তথ্য জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা RIA নভস্তি। এতে বলা হয়েছে, মস্কোতে আয়োজিত এক গোল টিভির আলোচনায় এমন মন্তব্য করেন লেভরভ। ওই আলোচনায় কিছুটা স্বস্তির সুরে তিনি বলেন, আরব দেশগুলো যদি ইরানের বিরুদ্ধে কোনো ধরনের জোট গঠন করে তা হবে একটি ভুল পদক্ষেপ। তবে আলহামদুলিল্লাহ তারা এখন পর্যন্ত এমন কোনো উদ্যোগ দেখেনি। মূলত মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমিয়ে শান্তি ফেরানোই এখন রাশিয়ার প্রধান লক্ষ্য। আর সেখানে নতুন কোনো সামরিক মেরুকরণ বিপদ আরও বাড়াবে বলেই মস্কোর ধারণা। অবশ্য লেভরভের এই মন্তব্যের পেছনে রয়েছে রাশিয়া ও ইরানের মধ্যকার দীর্ঘদিনের গভীর কৌশলগত রসায়ন। সামরিক সহযোগিতা থেকে শুরু করে অর্থনৈতিক ও কূটনৈতিক মেলবন্ধন, সবখানেই তেহরান ও মস্কো কাঁধে কাঁধ মিলিয়ে চলছে। বর্তমান বৈশ্বিক ভূ রাজনৈতিক সমীকরণে এই বন্ধুত্ব আরও জোরদার করা হয়েছে, যার প্রমাণ মিলল ল্যাভরভের এই সরাসরি ইরান বান্ধব বক্তব্যে। তবে শুধু ইরান নয়, মধ্যপ্রাচ্যের আসল ক্ষত যে ফিলিস্তিন সংকট তা মনে করিয়ে দিতে ভুলেননি এই প্রবীণ কূটনীতিক। ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিয়ে কথা বলতে গেলে অধিকৃত পশ্চিম তীরের বর্তমান পরিস্থিতিকে কোনোভাবেই এড়িয়ে যাওয়া যাবে না। সেখানে এমন এক সূক্ষ্ম চাল চালনা হচ্ছে যাতে ভবিষ্যতে কোনো স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রই মাথা তুলে দাঁড়াতে না পারে। ল্যাভরভ জানান, তাদের পশ্চিম তীরের ঘটনাগুলো ভুলে গেলে চলবে না, যেখানে নিশ্চিত করার জন্য সর্বাত্মক চেষ্টা চলছে যেন সেখানে কোনো ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত না হয়।
রুশ পররাষ্ট্রমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, ফিলিস্তিন প্রশ্নে ন্যায্য ও ঐতিহাসিক সমাধান ছাড়া মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির স্বপ্ন দেখা অবাস্তব। দীর্ঘদিন ধরে জাতিসংঘের প্রস্তাব মেনে স্বাধীন ফিলিস্তিনের পক্ষে লড়ছে রাশিয়া। লেভরভ হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ফিলিস্তিনের রাষ্ট্র গঠনের পথ চিরতরে রুদ্ধ করে দেওয়া হয়, তবে এই অঞ্চলটি আগামী বহু বছর ধরে চরম অস্থিতিশীলতা আর চরমপন্থার চাদরে ঢাকা থাকবে। একেবারে খুব পারফেক্ট কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, যে যদি হালকা পাতলা অস্ত্র থাকতো ইরানের, তাহলে তো ইরান একদম মানে গাজার কি অবস্থা, গাজার চেয়েও হয়তো করুণ পরিণতি করে ফেলতো এবং ইরানের কোনো নেতা বাঁচত না। দেখেন, আজকে অত্যন্ত একটা সত্য কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলছেন, আমাদের হাতে ক্ষেপণাস্ত্র না থাকলে ইরানের অবস্থাও হতো গাজার মতো। এবং এটা পরিষ্কারভাবে আমেরিকা এবং ইসরায়েলের উদ্দেশ্যে বলেছেন। গাজা যেভাবে একেবারে একটা ধ্বংসস্তূপে পরিণত করছে ইসরায়েল, তার বিপরীতে হামাস কোনো প্রতিরোধ করতে পারেনি। তাদের হাতে হালকা পাতলা অস্ত্রশস্ত্র দিয়ে এটা প্রতিরোধ করা সম্ভব না। যেখানে বিমান হামলা চালাইছে, আরো ভয়ঙ্কর সব ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরায়েল, একদম তছনছ করে ফেলছে। মানে গাজার এমন কোনো মানে জায়গা ফাঁকা নাই যেখানে তছনছ করে। বলা যায় প্রতি ইঞ্চি মাটিতে ইসরায়েলের হলো বোমা আছে, ক্ষেপণাস্ত্রের হামলা আছে, যা যা মানে যুদ্ধে অস্ত্র ব্যবহার হয় সব অস্ত্রের চিহ্ন প্রতি ইঞ্চি মাটিতে আছে গাজার। তো সেই কথাটাই বলছে যে আজকে তাদের হাতে ক্ষেপণাস্ত্র ছিল বলেই তারা রক্ষা পেয়েছে। নিজেদের অস্ত্র ভান্ডারের সুফল বোঝালেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, ইরানের হাতে যদি ক্ষেপণাস্ত্র না থাকতো তবে তার দেশের অবস্থাও গাজার মতো হতো। আমেরিকা এবং ইসরায়েল ইরানেরও গাজার মতো পরিণতি করতো। মানে ইসরায়েল এবং আমেরিকা দুই দেশে। পাকিস্তান সফরে থাকাকালে এক সাক্ষাৎকারে সংবাদ সংস্থা এপিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলছেন, আমাদের প্রতিরক্ষার জন্য যেসব ক্ষেপণাস্ত্র আছে সেগুলো যদি না থাকতো তবে ইসরায়েল গাজার মতোই ইরানের উপর নির্বিচারে হামলা চালাতো। সেই সাথে আমেরিকা বৃদ্ধ তরুণ শিশুকেও রক্ষা পেত না। পেজেশকিয়ান মনে করেন, মানবাধিকার বলে আমেরিকা যা প্রচার করে তার ভণ্ডামি ছাড়া কিছুই না। তার স্পষ্ট বার্তা, ইরান কোনো অবস্থায় তার প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে কারোর সঙ্গে আলোচনা করবে না। 17 জুন ট্রাম্প এবং পেজেশকিয়ান 14 দফা সমঝোতা স্মারকে সই করেছিলেন। ইরানের প্রেসিডেন্টের দাবি, তার দেশের প্রতিরক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনার কোনো প্রস্তাব নেই সমঝোতা স্মারকে। বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তার কথা, আমি নিঃসন্দেহে বলতে পারি যে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি আমেরিকা এবং ইরানের মধ্যে আলোচনার বিষয় নয়, আলোচনার টেবিলে ছিল না এমন কোনো বিষয়। একই বিষয়টি নিয়ে পেজেশকিয়ান বলেন, আলোচনায় কখনোই দ্বৈত নীতি থাকতে পারে না। কিছু দেশের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকবে আর ইরানের থাকবে না, তা হতে পারে না। যেমন ইসরায়েলের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে, তো তার দেশে থাকবে, ইসরায়েলে থাকবে আর তাদের দেশে থাকবে না, এটা হতে পারে না। এটাকে তিনি দ্বৈত নীতি বলছেন। তো সত্য এটা তাই, এবং একেবারে খুব পারফেক্ট কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, যে যদি হালকা পাতলা অস্ত্র থাকতো ইরানের, তাহলে তো ইরান একদম মানে গাজার কি অবস্থা, গাজার চেয়েও হয়তো করুণ পরিণতি করে ফেলতো এবং কোনো নেতা, ইরানের কোনো নেতা বাঁচত না। এমনিতেই তাদের ডজন ডজন উচ্চপদস্থ সামরিক বেসামরিক কর্মকর্তা শেষ করে ফেলছে। এখন যারা আছে এটা হলো সর্বশেষ, হাতে গোনা 8-10 জন আছে। এছাড়া তো সবাইকে হত্যা করছে ইসরায়েল এবং আমেরিকার সমর্থন নিয়ে। তার মধ্যে যদি তাদের এইবার ক্ষেপণাস্ত্র না থাকতো তাহলে অবস্থা কঠিন ছিল। কারণ আমেরিকা যখন প্রথমে হামলা শুরু করে, এক সপ্তাহে ইসরায়েল হামলা করেছে, তখন ইরানকে বাধ্য হয়ে আমেরিকাকে প্রতিহত করার জন্য মধ্যপ্রাচ্যে যতগুলো ঘাঁটি ছিল তার অধিকাংশ ঘাঁটিতে সে হামলা করেছে, পাশাপাশি ইসরায়েলকেও করেছে। ইরানের শক্তিমত্তা দেখেই কিন্তু শেষ পর্যন্ত সমঝোতা এসেছেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার দিন কি শেষ? মধ্যপ্রাচ্যের বুক থেকে মার্কিন সেনা ঘাঁটি হটিয়ে এবার নিজেদের রাজত্ব কায়েম করতে যাচ্ছে ইরান। শুধু তাই নয়, খোদ আমেরিকার ভেতরেই এখন প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তায় চরম ধস নেমেছে। এদিকে চারপাশে সাঁড়াশি আক্রমণে নিজেদের দেশ ছেড়ে পালাচ্ছে হাজার হাজার ইসরায়েলি। বিশ্ব রাজনীতির ক্ষমতার ভারসাম্য কি তবে চিরতরে বদলে যাচ্ছে? মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এই মুহূর্তে বইছে এক মহা পরিবর্তনের ঝড়। মার্কিন আধিপত্যকে সরাসরি বুড়ো আঙুল দেখে এক বিশাল সামরিক ব্লকের ঘোষণা দিয়েছে তেহরান। পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরবকে সাথে নিয়ে ইরান গড়ে তুলছে এক অভূতপূর্ব ইসলামী আঞ্চলিক নিরাপত্তা বলয়। কিন্তু ট্রাম্পের সাথে হওয়া সাম্প্রতিক চুক্তি কি টিকবে, নাকি মার্কিন নাগরিকেরা যা আশঙ্কা করছেন আবারও শুরু হবে এক বিধ্বংসী যুদ্ধ? অন্যদিকে ভেতরে বাইরে চরম সংকটে থাকা ইসরায়েলের বুক থেকে কেন পালাচ্ছে লাখ লাখ নাগরিক? পরাশক্তিদের এই গোপন চাল আর পর্দার পেছনের আসল সত্যটা জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনি পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাদের দেখছেন এখনই কমেন্ট করে জানিয়ে দিন। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি হটিয়ে নিজেদের ঘাঁটি গড়বে ইরান। ভূ রাজনীতিতে এক বড় পরিবর্তনের আভাস দিয়ে ইরান ঘোষণা করেছে এই অঞ্চলের দেশগুলোর নিরাপত্তা এখন থেকে তারাই নিশ্চিত করবে। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সামরিক ঘাঁটিগুলো পর্যায়ক্রমে সরিয়ে নেওয়া হবে এবং সেখানে ইরানি সামরিক উপস্থিতি ও ঘাঁটি স্থাপনা করা হবে। বিদেশি শক্তির হস্তক্ষেপ মুক্ত একটি নিজস্ব আঞ্চলিক নিরাপত্তা বলয় তৈরি করায়
এই পদক্ষেপের মূল লক্ষ্য। ইরানের এই কৌশলগত অবস্থানকে কেন্দ্র করে ওয়াশিংটন এবং মধ্যপ্রাচ্যের মার্কিন বন্ধুদের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়ানোর আশঙ্কা দেখা দিয়েছে। বিশ্লেষকদের মতে দীর্ঘদিন ধরে চলে আসা মার্কিন আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ইরান এই অঞ্চলে নিজেদের প্রধান শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করতে চাইছে। এদিকে ইরান প্রধান কয়েকটি মুসলিম দেশকে নিয়ে একটি আঞ্চলিক নিরাপত্তা কাঠামো বা ইসলামী বিশ্বের আঞ্চলিক নিরাপত্তা বলয় তৈরির প্রস্তাব দিয়েছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মজিদ ইবনুর রেজা এবং পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফের মধ্যে এক টেলিফোন আলাপের সময় এই প্রস্তাবটি উত্থাপন করা হয়। ইরানি মন্ত্রী যুক্তি দেন, ফিলিস্তিন, লেবানন ও সিরিয়ায় ইসরায়েলি আগ্রাসন মোকাবেলা এবং এই পুরো অঞ্চল জুড়ে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য মুসলিম দেশগুলোর মধ্যে ঘনিষ্ঠ প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা একান্ত প্রয়োজন। এই কৌশলের অংশ হিসাবে তিনি ইরান, পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক, মিশর এবং অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলোকে নিয়ে একটি যৌথ নিরাপত্তা জোট গঠনের আহ্বান জানান এবং এই বিষয়ে আঞ্চলিক সরকারগুলোর সাথে আলোচনা শুরু করতে তেহরানের প্রস্তুতির কথা ঘোষণা করেন। টেলিফোন আলাপে ইরানি মন্ত্রী সাম্প্রতিক কঠিন সময় এবং বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে ইরানের প্রতি সমর্থন ও সংহতি জানানোর জন্য পাকিস্তান সরকার ও সশস্ত্র বাহিনীর প্রশংসাও করেন। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ তেহরানের এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন। তিনি ইরান ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ককে সুদৃঢ় ও ভ্রাতৃত্বপূর্ণ হিসেবে বর্ণনা করেন এবং ফিলিস্তিনে ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে এক অন্যতম গুরুতর মানবিক ও নিরাপত্তা সংকট বলে উল্লেখ করেন। পাকিস্তানি মন্ত্রী আশা প্রকাশ করেন, এই ধরনের যৌথ উদ্যোগ ও সহযোগিতা আগ্রাসন প্রতিরোধ, আঞ্চলিক স্থিতিশীলতা, শক্তিশালীকরণ এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। পশ্চিম এশিয়ায় চলমান ভূ রাজনৈতিক উত্তেজনার মধ্যে এই আলোচনা মূলত মুসলিম দেশগুলোর মধ্যে একটি শক্তিশালী আঞ্চলিক সহযোগিতা ব্যবস্থার ক্রমবর্ধমান প্রয়োজনীয়তাকেই নির্দেশ করে। ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় তেল আবিব উদ্বিগ্ন। ইসরায়েল ছেড়ে তাদের দেশে নাগরিকরা অন্য দেশে চলে যাওয়ার প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ তৈরি হয়েছে তেল আবিবের নীতি নির্ধারকদের মধ্যে। সম্প্রতি ইসরায়েলি রাজনৈতিক ও সামাজিক গবেষণা কেন্দ্র তাউবের একটি গবেষণায় এই উদ্বেগজনক চিত্রটি ধরা পড়েছে। ইসরায়েলি দৈনিক মাআরিফ এই গবেষণা প্রতিবেদনে বরাত দিয়ে তথ্যটি প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে অধিকৃত অঞ্চল ছেড়ে চলে যাওয়া ইসরায়েলিদের সংখ্যা যেমন জ্যামিতিক হারে বাড়ছে, ঠিক তেমনি বিপরীতে বিভিন্ন দেশ থেকে ইসরায়েলে ফিরে আসা বা নতুন করে অভিবাসী হওয়ার হার উল্লেখযোগ্যভাবে কমে গেছে। পরিসংখ্যান বলছে, গত 3 বছরে ইসরায়েল ত্যাগের এই হার পূর্ববর্তী পুরো 1 দশকের সমস্ত রেকর্ডকে ছাড়িয়ে গেছে। একদিকে নতুন অভিবাসনের ভাটা এবং অন্যদিকে স্থানীয় নাগরিকদের দলে দলে দেশ ত্যাগের এই জোড়া ধাক্কা তেল আবিবকে এক চরম রাজনৈতিক ও সামাজিক সংকটের মুখে দাঁড় করে দিয়েছে। ইরানের সঙ্গে যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী হবে না বলে মনে করেন বেশিরভাগ মার্কিন নাগরিক। তেহরানের সঙ্গে ওয়াশিংটনের হওয়া সাম্প্রতিক যুদ্ধবিরতির চুক্তিটি দীর্ঘস্থায়ী হবে না বলে মনে করেন বেশিরভাগ মার্কিন নাগরিক। রয়টার্স ও ইপসোসের এক নতুন জনমত জরিপে দেখা গেছে 63% নাগরিক, যার মধ্যে 50% রিপাবলিকান এবং 80% ডেমোক্র্যাট, বিশ্বাস করেন এই চুক্তি স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় ব্যর্থ হবে। বিপরীতে মাত্র 18% মার্কিন দীর্ঘস্থায়ী শান্তির সম্ভাবনা দেখছেন। গত 17 জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান হরমুজ প্রণালী পুনরায় সচল করা এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিলের লক্ষ্যে একটি প্রাথমিক চুক্তিতে স্বাক্ষর করলেও সাধারণ মার্কিনীদের মাঝে এটি নিয়ে গভীর সংশয় রয়েছে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মাধ্যমে শুরু হওয়া এই ইরান যুদ্ধকে মার্কিন নাগরিকের অত্যন্ত ব্যয়বহুল এবং কৌশলগতভাবে অলাভজনক মনে করছেন বেশিরভাগ নাগরিকই। জরিপে অংশগ্রহণকারীদের অর্ধেকে মনে করেন এই যুদ্ধ মোটেও সার্থক ছিল না এবং মাত্র 24% মনে করেন যুদ্ধের ক্ষয়ক্ষতির তুলনায় লাভ বেশি এসেছে, যা সম্পূর্ণ ভুল। যুদ্ধের পর ইরানের পাল্টা আঘাতে হরমুজ প্রণালী বন্ধ হওয়া এবং মধ্যপ্রাচ্যে জ্বালানি স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে বিশ্ববাজারে তেলের সরবরাহ ব্যাহত হয়। যদিও চুক্তির পর তেলের দাম কমতে শুরু করেছে, তবে বেশিরভাগ মার্কিনের জন্য পেট্রোলের দাম এখনো যুদ্ধ পূর্ববর্তী সময়ের চেয়ে অনেক বেশি। মাত্র 23% মার্কিনীরা মনে করেন যুদ্ধের পর যুক্তরাষ্ট্র শক্তিশালী অবস্থানে রয়েছে, যা খুব ভুল ধারণা। যুক্তরাষ্ট্র নিচের দিকে গেছে, যেখানে 35% মতে দেশ এখন আগের চেয়ে অনেক দুর্বল। দিস ইজ দ্য রাইট থিং। এই যুদ্ধ এবং জীবনযাত্রা ক্রমবর্ধমান ব্যয়ের নেতিবাচক প্রভাব সরাসরি পড়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তার উপর। 2024 সালে নির্বাচনের মূল্যস্ফীতি কমানো এবং বিদেশি যুদ্ধ থেকে দেশকে দূরে রাখার প্রতিশ্রুতি দিয়ে জয়ী হওয়া ট্রাম্পের জনপ্রিয়তা এখন দ্বিতীয় মেয়াদে সর্বনিম্ন 34% নেমে এসেছে। জীবনযাত্রার খরচ সামলানোর ক্ষেত্রে তার ভূমিকাকে সমর্থন করছেন মাত্র 22% মানুষ। এমনকি ট্রাম্পের নিজের দল রিপাবলিকানদের মধ্যেও মাত্র 50% মনে করেন এই যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের অবস্থান শক্তপোক্ত হয়েছে। এদের বেশিরভাগই হচ্ছে ইসরায়েলের লবিস্ট, যা ট্রাম্পের রাজনৈতিক অবস্থানের জন্য একটি বড় ধাক্কা। আমেরিকা দুর্বল, ইসরায়েল কাঁপছে, ইরান এগিয়ে আসছে। ইতিহাস কিন্তু এভাবেই বদলায়, নিঃশব্দে, রাতের অন্ধকারে। আপনি টের পাচ্ছেন সেই পরিবর্তনের গন্ধ?